পাহাড় দেখতে দার্জিলিং মানে উত্তরবঙ্গ ছোটার মতোই সিকিমও বাঙালির কাছে জল ভাত। তবে বাঙালির এই সিকিম বেড়ানোটাকে কিন্তু আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এক্সট্রিম নর্থ সিকিমের মতো টেরেন, কিংবা তারপরেই আসে ইস্ট সিকিম সিল্ক রুট মানে জুলুকের মতো কোনো ট্যুর। আর যদি একদম কমফর্টেবল সিকিম ট্রিপের কথা ভাবো, তাহলে অবশ্যই হাতে পড়ে থাকে সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিম। সাউথ সিকিম মানে গ্যাংটক, নামচি, রাবাংলা, আর ওয়েস্ট সিকিম মানে কালুক, রিনচেনপং, পেলিং। এই ওয়েস্ট সিকিমেরই একটা দুর্দান্ত ট্যুর প্ল্যান নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। এই শীতের মরশুমে দারুণ কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে ওয়েস্ট সিকিমের কোথায় কোথায় তোমরা হানা দিতে পারো, কত দিনের জন্য ট্যুর করবে, কোথায় থাকবে, কেমন খাওয়া দাওয়ার বন্দোবস্ত হবে, আর খরচ কত হবে, এই সব কিছু থাকবে আজকের এই পর্বে। হ্যালো বন্ধুরা, ট্রাভেল টপিকের আরও একটা পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আমি প্রদীপ্ত। এই পুরো ইনফরমেশনটা জানতে চাইলে পর্বটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। 2024-এ আমাদের চ্যানেলে ওয়েস্ট সিকিমের রোড ট্রিপের সিরিজ দেখেছো, সেই সিরিজটা নিয়েই আজকে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব এই পর্বে। আমাদের রোড ট্রিপের সূচিটা কেমন ছিল প্রথমেই সেটার দিকে একবার নজর দেওয়া যাক। আমরা এই ওয়েস্ট সিকিমের যে ট্যুর প্ল্যানটা সেটা সাজিয়েছিলাম 8 রাত 9 দিনের প্ল্যান অনুযায়ী। আমরা মোটামুটি গোটা ভারত গাড়ি চালিয়ে ঘুরে বেড়াই। এক্ষেত্রেও আমরা কিন্তু নিজেদের গাড়িতেই এই ট্যুরটা করেছিলাম। প্রথম দিন আমরা হুগলি থেকে রওনা দিয়ে পৌঁছে গিয়েছিলাম শিলিগুড়ি। আমাদের যে জার্নিটা ছিল 546 কিলোমিটার। দ্বিতীয় দিন আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছিলাম কালুকের উদ্দেশ্যে। সেই জার্নিটা আমাদের জন্য ছিল 115 কিলোমিটার। এমনিতে 4 ঘন্টার কাছাকাছি লাগা উচিত, কিন্তু আমাদের সেদিন সময় লেগে গিয়েছিল প্রায় 6 ঘন্টা। তৃতীয় দিনটা আমরা কিন্তু কালুক এবং রিনচেনপংয়ে সাইট সিইং করার জন্য রেখে দিয়েছিলাম। তারপর চতুর্থ দিন আমরা রওনা দিয়েছিলাম ওয়েস্ট সিকিমে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন অর্থাৎ ইয়াকসামের দিকে। কালুক থেকে ইয়াকসামের এই যে জার্নিটা সেটা মাত্র 56.3 কিলোমিটারের একটা ড্রাইভ। সেটার জন্য সচরাচর সময় লাগে 2.5 ঘন্টার কাছাকাছি, কিন্তু আমাদের লেগেছিল প্রায় 3 ঘন্টা। তার অন্যতম কারণ হচ্ছে আমরা কিন্তু অবশ্যই শ্যুট করতে করতে এবং বিভিন্ন জায়গা দেখতে দেখতে এই জার্নিটা করেছিলাম। সিরিজের পঞ্চম দিন আমরা ছিলাম ইয়াকসামে এবং গোটা দিনটা আমরা ইয়াকসামের বিভিন্ন ট্যুরিস্ট স্পট সাইট সিইং করেছিলাম। ষষ্ঠ দিন আমরা ইয়াকসাম থেকে রওনা দিয়েছিলাম ওয়েস্ট সিকিমের সবচেয়ে পপুলার ডেস্টিনেশন বলতে পারো পেলিংয়ের উদ্দেশ্যে। ইয়াকসাম থেকে পেলিংয়ের এই জার্নিটা 41 কিলোমিটার, সময় লাগে 1.25 ঘন্টার কাছাকাছি, কিন্তু আমাদের লেগেছিল প্রায় 3 ঘন্টা। কারণ ওই যে বললাম আমরা অনেক স্পট দেখতে দেখতে ঘুরতে ঘুরতে তারপর শেষ পর্যন্ত পেলিংয়ে পৌঁছেছিলাম। সপ্তম দিন আমাদের সারা দিন পেলিংয়ের সাইট সিইংয়ের জন্য রাখা ছিল। আর অষ্টম দিন আমরা পেলিং থেকে নেমে এসেছিলাম প্রথমে রাবাংলা, তারপর রাবাংলার বুদ্ধ পার্ক ঘুরে আমরা সমতলের উদ্দেশ্যে জার্নি আবার ফেরার জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। আর শেষ দিনটা অবভিয়াসলি ফেরার দিন ছিল। তোমরা যারা ওয়েস্ট সিকিমের এরকম একটা প্ল্যান অর্থাৎ অন্তত 3টে ডেস্টিনেশনকে ধরে প্ল্যান সাজাতে চাইছো, তাদের জন্য রেকমেন্ড করব অন্তত প্রত্যেকটা ডেস্টিনেশনে 2 রাত করে অবশ্যই থাকো। এর পাশাপাশি যদি নিজেদের গাড়িতে ট্রাভেল করো তাহলে তো শিলিগুড়ি বা উত্তরবঙ্গের কোনো একটা ট্রানজিট পয়েন্টে একটা রাতের হল্ট রাখতেই হবে। যদি ট্রেনেও ট্রাভেল করো তাহলেও কিন্তু ট্রেনে অন্তত প্রথম রাতটা জার্নিতে এবং ফেরার রাতটাও জার্নিতে লেগে যাবে। সুতরাং আলটিমেটলি ঘুরে ফিরে প্ল্যানটা কিন্তু 8 রাত 9 দিন বা ওরকমই একটা জায়গায় পৌঁছবে। অবশ্য এই প্ল্যানটাকে তোমরা যদি আরও ঝটিকা সফর করতে চাও তাহলে 7 রাত 8 দিনেও নামিয়ে আনতে পারো, তবে সেটার ক্ষেত্রে কিন্তু দৌড়ঝাঁপটা একটু বেশি হয়ে যাবে। আমাদের এবারের স্টে প্ল্যানটা আগেই যেরকম বললাম 8 রাত 9 দিনের ছিল। আমরা শিলিগুড়িতে 1 রাত স্টে করেছিলাম। কালুক, ইয়াকসাম এবং পেলিং 3টে ডেস্টিনেশনেই আমাদের কিন্তু 2 রাত করে হোটেলে স্টে ছিল এবং তারপর অবভিয়াসলি একটা ফেরার স্টেও ছিল, সেটাও 1 রাতের। নর্থ সিকিম বা ইস্ট সিকিম সিল্ক রুটের তুলনায় সপরিবারে জার্নি করার ক্ষেত্রে ওয়েস্ট সিকিম কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ ট্যুর। তবে রাস্তাঘাট সিকিমের বেশিরভাগ প্রান্তেই ছবির মতো তো হয় না, অনেক জায়গাতেই রাস্তা ভাঙা থাকে। আমরাও যখন ট্রাভেল করেছিলাম তখন বিভিন্ন প্যাচে কোথাও রাস্তা ভালো পেয়েছি, আবার কিছু কিছু অংশে রাস্তা খারাপও পেয়েছি। সব মিলিয়ে একটা মিক্সড ব্যাগ বলা যেতেই পারে। তোমরা এই ওয়েস্ট সিকিম ট্যুর প্ল্যান করতে গেলে স্পেশালি এই যদি উইন্টারে যেতে চাও বা বছরের কোন সময়টা এই ট্রিপটা করার জন্য আইডিয়াল, চলো এবার সেটাই দেখে নিন খুব দ্রুত। মার্চ থেকে মে মাস, এটা কিন্তু এই ট্রিপটা করার ক্ষেত্রে ওয়ান অফ দ্য সিজন বলা যেতে পারে। এই সময়টা হোটেল,
রিসর্ট, হোমস্টে, সেগুলোর ডিমান্ড অনেক বেশি থাকে। এই সময়টা ওয়েদার কিন্তু খুব কমফোর্টেবল পাবে তোমরা, অর্থাৎ খুব মনোরম। আর মাউন্টেন ভিউ সেটা অনেকটাই তোমরা জানো, পাহাড়ের ক্ষেত্রে নতুন করে কিছু বলার নেই, কপালের ওপর নির্ভর করে, নসিব আপনা আপনা। কিন্তু অবশ্যই মাউন্টেন পিক দেখার একটা চান্স এই সময় থাকে। এরপর চলে আসে আর একটা পিক সিজন, যেটা হচ্ছে অক্টোবর থেকে মিড ডিসেম্বর পর্যন্ত। কেন এটাকে পিক সিজন বলছি? কারণ পুজোর ছুটি বা এই রকম সময় প্রচুর বাঙালি ট্যুরিস্ট কিন্তু দলে দলে ভিড় জমান সিকিমের বিভিন্ন প্রান্তে। ওয়েস্ট সিকিমও তার ব্যতিক্রম নয়। এই সময়টা যেহেতু পিক সিজন, তার সঙ্গে ঠান্ডার মেজাজ কিন্তু পুরোদমে সিকিমে ঢুকে পড়ে। সিকিমের ঠান্ডা কিন্তু যথেষ্ট ঠান্ডা, এবং তোমরা বুঝতেই পারছো যে যত লেট অক্টোবর নভেম্বর চলে আসে, ডিসেম্বরে বেশ হাড় কাঁপানো ঠান্ডা হয়ে যায় ব্যাপারটা। এর সঙ্গে মাউন্টেন ভিউ থাকে, ক্লিয়ার পাহাড় দেখতে পাওয়া, মাউন্টেন পিক দেখতে পাওয়া, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া, সেটা অনেক ক্ষেত্রেই, আবারও বলছি, লাকের ব্যাপার। ডিসেম্বর এন্ড থেকে জানুয়ারি বা ফেব্রুয়ারি এই সময়টা প্রচণ্ড ঠান্ডা থাকে। একমাত্র যারা উইন্টার এনথুজিয়াস্ট তারা ছাড়া জেনারেলি এই সময়টায় কেউই খুব একটা অমুখ হন না। তবে উইন্টার এনথুজিয়াস্টরাও যখন সিকিম প্ল্যান করেন তখন কিন্তু এই সময়টায় স্পেশালি বরফ বা মাউন্টেন পিক, স্নোক্ল্যাড মাউন্টেন পিক দেখার জন্য তাদেরও কিন্তু পছন্দ জেনারেলি থাকে উত্তর সিকিম কিংবা পূর্ব সিকিম। সেই সময়তে ওয়েস্ট সিকিম কিন্তু তুলনামূলকভাবে ট্যুরিজমের দিক থেকেও একটু ঠান্ডা থাকে। এছাড়া বছরে আর একটা সিজন পড়ে থাকে, সেটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর, অর্থাৎ যেটা কিন্তু পুরোদমে বর্ষাকাল। তোমাদের মাথায় রাখতে হবে এই সময়টা সিকিমে কিন্তু যথেষ্ট ভালো রকম বৃষ্টি হয়, মানে হেভি রেনফল বলতে যা বোঝায় সেটা হয়। এবং সিকিমের রাস্তাঘাটের কুখ্যাতি তো আর নতুন কিছু নয়। তারপর প্রচণ্ড ধসপ্রবণ থাকে বহু অঞ্চল, অর্থাৎ ল্যান্ডস্লাইডটা একটা মেজর ফ্যাক্টর। সেই জন্য এই সময়টা বর্ষায় ওয়েস্ট সিকিম যাওয়া বা সিকিমের অন্য পার্টের মতোই এই জায়গাগুলোয় যাওয়া আমরা একেবারেই কিন্তু রেকমেন্ড করব না। এবার চলে আসি যাতায়াতের বিষয়টায়, অর্থাৎ ওয়েস্ট সিকিম তোমরা কিভাবে পৌঁছবে। এটাকে আমরা অনেকগুলো পার্টে ভেঙেছি। আমরা যেভাবে ট্রাভেল করেছি সেখান থেকে তোমাদের হাতে গরম সাজেশন, অ্যাডভাইস তো আমরা দেওয়ার চেষ্টাই করব। তার পাশাপাশি তোমরা অন্য কোন কোন ভাবে ওয়েস্ট সিকিম কিভাবে পৌঁছতে পারো সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা হবে এই সেগমেন্টে। প্রথমেই চলে আসি শিয়ালদা বা হাওড়া থেকে যারা ট্রেনে যাবে তারা কিন্তু অবশ্যই এনজেপি চলে যাবে। তার জন্য তোমাদের হাতে প্রচুর অপশান। দার্জিলিং মেল আছে, তিস্তা তোরসা আছে, উত্তরবঙ্গ আছে, কাঞ্চনকন্যা আছে, এমনকি এনজেপি বন্দে ভারতও নতুন এডিশন, সেটাও কিন্তু খুব কম সময়ে তোমাদের এনজেপি পৌঁছে দেয়। কারণ এই ওয়েস্ট সিকিম বা সিকিমের যে কোনো পার্টে তোমাদের বেড়ানোটার শুরুটা কিন্তু ট্রেনে গেলে এনজেপি থেকেই হবে। এরপর চলে আসে আর একটা অপশান, অর্থাৎ যদি বাসে যেতে চাও, বা বলা যেতে পারে যদি শেষ মুহূর্তে ট্রেনের টিকিট আরএসি থাকে, কনফার্ম না হয়, বা ট্রেন অপশান কোনোভাবে তোমরা অ্যাভেল করতে না পারো, সেক্ষেত্রে বাসও কিন্তু একটা খুব ভালো অপশান। এবং এখন তো প্রচুর ধরনের বাস সার্ভিস আছে, এসি, নন এসি, বিভিন্ন রকম বাজেট অনুযায়ী। তোমরা যারা এসি ভলভো বাস অ্যাভেল করতে চাও, ধর্মতলা থেকে বা এসপ্ল্যানেড থেকে বিভিন্ন ধরনের এসি ভলভোর বাস সার্ভিস আছে। এবার চলে আসি কালুক বা রিনচেনপং তোমরা কিভাবে যাবে। এনজেপি তো পৌঁছে গেলে, যদি বাজেট পার্টস খুব একটা স্ট্রেচ করতে বাধা না থাকে তাহলে তোমরা ওখান থেকে কার হায়ার করে নিতে পারো। কার রেন্টালের ক্ষেত্রে জেনারেলি বড় এসইউভি আমরা রেকমেন্ড করব, তার কারণ জোরথাং থেকে কালুক পৌঁছানোর যে রাস্তা, সেই রাস্তা কিন্তু যথেষ্ট স্টিপ, এবং সেই রাস্তাগুলো ম্যানুভার করার জন্য অবশ্যই যদি 4x4 গাড়ি হয় তাহলে তো খুবই ভালো, যদি নাও হয় অন্তত একটা প্রপার বড় এসইউভি খুব ভালো হয়। ছোট গাড়ি কিন্তু এই সমস্ত রুটে কোনো কোনো ক্ষেত্রে সমস্যায় পড়তে পারে, স্পেশালি যদি রাস্তা ভাঙা থাকে, গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সমস্যা হতে পারে, বা অনেক ক্ষেত্রে চড়াইয়ে উঠতেও সমস্যা হতে পারে। এই ধরনের গাড়িগুলোর ক্ষেত্রে যদি তোমরা এনজেপি থেকেই গাড়ি হায়ার করো তাহলে কিন্তু খরচা লাগতে পারে 6,000 টাকা, বড় গাড়ির ক্ষেত্রে বলছি। আর একটা চিপার অপশান হচ্ছে যদি তোমরা শেয়ার কারে যাও, তাহলে কিন্তু তোমাদের একটু ভেঙে ভেঙে যেতে হবে। সেটা কিভাবে যাবে? শিলিগুড়ি বা এনজেপি থেকে তোমরা শেয়ার কার ধরে নিতে পারো জোরথাংয়ের জন্য। এই জোরথাং কিন্তু ওয়েস্ট সিকিমের একটা খুব ক্রিটিক্যাল পয়েন্ট বা খুব ক্রুশিয়াল একটা জাংশন বলতে পারো। এই জোরথাংয়ের দূরত্ব 82 কিলোমিটার এনজেপি থেকে, এবং সেটা মোটামুটি শেয়ার গাড়িতে যেতে 2 ঘন্টা 45 মিনিট থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। শেয়ার ট্যাক্সিতে জোরথাংয়ের জন্য তোমাদের ভাড়া পড়বে 250 টাকা। আর তারপর জোরথাং থেকে তোমরা কালুক বা রিনচেনপংয়ের জন্য গাড়ি পেয়ে যাবে। সেই গাড়িগুলো কিন্তু জেনারেলি
বেলা 10:30 11টার পর থেকে অন্তত দুপুরবেলা 2টো 3টে পর্যন্ত অ্যাভেলেবেল থাকে। এবং জোরথাং এমন একটা পয়েন্ট যেখানে কিন্তু ট্যাক্সি স্ট্যান্ড থেকে মোটামুটি তোমরা ওয়েস্ট সিকিমের বিভিন্ন রুটে যাওয়ার জন্য শেয়ার ট্যাক্সি পেয়ে যাবে। সেই শেয়ার ট্যাক্সিতে যদি তোমরা জোরথাং থেকে কালুক যাও তাহলে সেই ডিস্টেন্সটা হচ্ছে 33.5 কিলোমিটার। মোটামুটি 1.5 ঘন্টার কাছাকাছি লাগার কথা, একটু কম বেশি হতে পারে। এবং এক্ষেত্রে তোমাদের ট্যাক্সির জন্য শেয়ার ট্যাক্সিতে ভাড়া পড়বে 170 টাকা। এবার চলে আসি তোমরা যারা ইয়াকসাম যাবে তারা কিভাবে পৌঁছবে। অর্থাৎ তোমরা যদি এমন কোনোভাবে ট্রিপটাকে কাস্টমাইজ করো যে সাপোজ আমরা যে 3টে ডেস্টিনেশনের কথা বলছি তার মধ্যে থেকে কোনো একটাকে বাদ দিলে 2টো ডেস্টিনেশন করলে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটাই ইন্ডিভিজুয়াল কিভাবে পৌঁছানো সম্ভব সেটাও তোমাদের বলছি। তোমরা শিলিগুড়ি বা এনজেপি থেকে যদি কার রেন্টালে যেতে চাও ইয়াকসামের জন্য তাহলে অবশ্যই 5,500 থেকে 6,000 টাকা তোমাদের গাড়ি ভাড়া পড়বে। এটা ডিপেন্ড করছে তোমরা কি ধরনের গাড়ি নেবে তার ওপর। যদি তোমরা বোলেরো বা সুমো বা এই ধরনের কোনো বড় গাড়ি নাও যেগুলো অন্তত 8 সিটার তাহলে 6,000 টাকার কাছাকাছি ভাড়া পড়বে। যদি তোমরা ওয়াগনার বা এই জাতীয় কোনো গাড়ি নাও যে গাড়িগুলো মোটামুটি 4 বা 5 সিটার গাড়ি তাহলে সেক্ষেত্রে 5,500 টাকাতেও হয়ে যেতে পারে। এবার চলে আসি শেয়ার ট্যাক্সির হিসেব নিকেশে, অর্থাৎ যেটা সব থেকে পকেট ফ্রেন্ডলি অপশান। এনজেপি থেকে ইয়াকসামের ডিস্টেন্স 150 কিলোমিটার। তোমরা যদি ডাইরেক্ট যেতে চাও তাহলে সেক্ষেত্রে প্রায় 5.5 ঘন্টা লাগার কথা। অবশ্যই আমরা জানি যে পাহাড়ে তোমরা বেড়াতে যাচ্ছ মানে থামতে থামতে দেখতে দেখতে বিভিন্ন জায়গায় ছবি তুলতে তুলতে যাবে, মাঝখানে নিশ্চয়ই একটা খাওয়া দাওয়ার জন্য কোনো একটা ব্রেক বা এরম কিছু থাকবে, ফলে এই সময়টা বাড়তেই থাকে। এর পাশাপাশি তোমরা যদি কার রেন্টাল ছাড়া শেয়ার ট্যাক্সিতে যাও তাহলে শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে জোরথাংয়ের ডিস্টেন্স প্রথমে যেতে হবে 82 কিলোমিটার, যেটা প্রায় ওই 2.5 থেকে 3.25 ঘন্টা সময় লাগে এবং তার জন্য তোমাদের ট্যাক্সি ভাড়া পড়বে 250 টাকা। এরপর জোরথাং থেকেই তোমরা জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড থেকেই ইয়াকসাম যাওয়ার জন্য তোমরা আলাদা শেয়ার গাড়ি পেয়ে যাবে। সেই শেয়ার গাড়িতে 60 কিলোমিটার ডিস্টেন্স তোমাদের যেতে প্রায় লাগবে ধরে রাখো 2.5 ঘন্টার কাছাকাছি। এবং এক্ষেত্রে তোমাদের শেয়ার গাড়িতে অর্থাৎ ট্যাক্সিতে ভাড়া পড়ে যাবে প্রায় 250 টাকা। কারণ ইয়াকসামের এই রুটটায় যে ট্যাক্সিগুলো যায় তাদের কিন্তু রেটটা কালুক বা পেলিংয়ের থেকে একটু আলাদা হয়। অর্থাৎ দুভাবে ব্রেক করে তোমাদের ট্যাক্সি ভাড়াই পড়ে যাবে শেয়ার গাড়িতেও প্রায় 500 টাকার কাছাকাছি। আরেকটা অপশান আছে, সেটা অবশ্য সময় অনেক বেশি নিয়ে নেবে কিন্তু খরচের দিক থেকে সব থেকে কম হবে। তোমরা শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাস পেয়ে যাবে পেলিংয়ের জন্য। প্রথমে পেলিং চলে যাও, পেলিং থেকে তারপর শেয়ার গাড়িতে তোমরা পৌঁছে যেতে পারো ইয়াকসাম। সেটাও কিন্তু এই জোরথাং থেকে যেরকম তোমরা শেয়ার গাড়ি পাবে পেলিং থেকেও খুব ইজিলি ইয়াকসামের জন্য শেয়ার গাড়ি অ্যাভেলেবেল। এবার চলে আসি তোমরা যারা সরাসরি শিলিগুড়ি নেমে পেলিং যাওয়ার প্ল্যান করবে তারা কিভাবে যাবে। শিলিগুড়ি থেকে পেলিংয়ের জন্য কার রেন্টালে যদি তোমরা যেতে চাও একদম হ্যাসেল ফ্রি, নেমেই এনজেপি স্টেশন থেকে কোনো একটা গাড়ি ভাড়া করে নিলে তাহলে সেক্ষেত্রে 5,500 টাকা তোমাদের পেলিংয়ের জন্য ভাড়া পড়বে। তোমরা মাথায় রাখতে পারো যে পেলিং পর্যন্ত রাস্তা মোটামুটি ঠিকঠাক, শুধু যে বড় গাড়ি করতে হবে এরকমই কোনো জরুরি নয়। তোমরা মাঝারি সাইজের গাড়ি বা তোমরা যত বড় গ্রুপ সেই অনুযায়ীও গাড়ি প্ল্যান করতে পারো। এরপর চলে আসে তোমরা যদি শেয়ার গাড়ির প্ল্যানে যাও, অর্থাৎ একজন বা দুজন যাচ্ছ সেই অনুযায়ী যদি পকেটের কথা মাথায় রেখে প্ল্যান করো। এনজেপি থেকে তোমরা যদি পেলিং যাও তাহলে পেলিংয়ের জন্য তোমাদের 132 কিলোমিটার ট্রাভেল করতে হবে, যেটা গাড়িতে মোটামুটি সময় লাগে 4.5 ঘন্টা। আবারও বলছি তোমরা থামতে থামতে যাবে, ফলে এই টাইমটা অবভিয়াসলি বাড়বে, কোনোদিনই কমবে না। এবার শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে তোমরা যদি পেলিং শেয়ার গাড়িতে ভেঙে ভেঙে যেতে চাও তাহলে প্রথমে তোমাদের জোরথাং পৌঁছতে হবে 82 কিলোমিটার, 250 টাকা ট্যাক্সি ভাড়া। তারপর জোরথাং থেকে পেলিংয়ের তোমরা নিয়মিত প্রত্যেক ঘন্টায় বা প্রত্যেক হাফ অ্যান আওয়ারে শেয়ার গাড়ি পেয়ে যাবে। সেটা কিন্তু খুব অল্প ডিস্টেন্স, বেশি ডিস্টেন্স নয়, মাত্র 48 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টার কাছাকাছি। এই ডিস্টেন্সটার জন্য ট্যাক্সি শেয়ারে তোমাদের থেকে নেবে 150 টাকা, অর্থাৎ সেক্ষেত্রে তোমরা 250 প্লাস 150 400 টাকাতে শিলিগুড়ি থেকে পেলিং পৌঁছে যেতে পারো। আর আরেকটা অপশান আছে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে বাসে করে পেলিং যাওয়া। এটা আরও সস্তা হবে বুঝতেই পারছো শুনে, কিন্তু সময়টা অনেক বেশি লাগবে, কারণ বাস কিন্তু এই রুটে থামতে থামতে অনেক ঘুরে ঘুরে যাবে, অর্থাৎ তাতে
প্রায় একবেলা লেগে যাবে। কিভাবে তোমরা ওয়েস্ট সিকিমের ডেস্টিনেশনগুলোয় পৌঁছবে সেটা নিয়ে তো এতক্ষণ আলোচনা হলো। এবার দেখে নেওয়া যাক আমরা যে পৌঁছেছিলাম তাতে আমাদের খরচপাতি কত হয়েছিল। প্রথমেই চলে আসি আমাদের ট্রান্সপোর্টেশন কস্টে। তোমরা জানো যে যেহেতু নিজেদের গাড়িতে মানে জিমনিতে আমরা ট্রাভেল করি এবং এই ট্যুরটা আমরা পুরোটাই করেছিলাম 4 জন, অর্থাৎ আমাদের সঙ্গে সিনিয়র সিটিজেনরাও ছিল। ফলে সেই সমস্ত ফ্যাক্টরগুলো, গাড়ির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে কত টাইম লাগছে, মাইলেজ আমরা কীরকম পাচ্ছি সমতলে বা পাহাড়ে, এই সমস্ত ফ্যাক্টরগুলো এইগুলোর সঙ্গে জড়িয়ে থাকে। এক্ষেত্রে আমাদের এবারের রোড ট্রিপটায় টোটাল যাওয়া এবং 8 রাত 9 দিন ঘুরে আসা মিলিয়ে টোটাল আমাদের গাড়ি ট্রাভেল করেছিল 1591 কিলোমিটার। আমরা মাইলেজ পেয়েছিলাম সমতলে মানে মেনলি যে হাইওয়ে ড্রাইভগুলো ছিল সেখানে 15.6 কিলোমিটার পার লিটার। আমাদের হিলসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের রাস্তার কন্ডিশন মাথায় রেখে তার একটা অ্যাভারেজ তোমাদের জন্য বলার চেষ্টা করছি, সেটা ছিল 12.6 কিলোমিটার পার লিটার। আমাদের টোটাল পেট্রোলের জন্য যে খরচটা লেগেছিল সেটা হচ্ছে 16,759 টাকা। অবভিয়াসলি সেই সময় সিকিমে যেরকম পেট্রোলের পার লিটার প্রাইস থাকে সেটা অনুযায়ী তোমরা কোন স্টেটে যাচ্ছ সেটার ওপর তো পেট্রোল কস্টটা অনেকটাই নির্ভর করে। এর পাশাপাশি আরেকটা মেজর খরচা থাকে রোড ট্রিপ করলে, ফাস্ট্যাগের খরচ। সেটা আমাদের জন্য এবারে লেগেছিল 1984 টাকা। অর্থাৎ দুটো মিলিয়ে পেট্রোল এবং ফাস্ট্যাগ দুটো মিলিয়ে 8 রাত 9 দিনের এই রোড ট্রিপে আমাদের খরচ হয়েছিল 18,743 টাকা। ওয়েস্ট সিকিমের যে 3টে ডেস্টিনেশনের কথা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করছি সেই প্রত্যেকটা জায়গা একটা সময় কিন্তু অফবিট ছিল, কিন্তু অফলেট সেগুলো আর খুব একটা অফবিট নেই। এর মধ্যে পেলিং তো একেবারে বলতে পারো ওয়েস্ট সিকিমের সব থেকে বড় ট্যুরিস্ট হাব হয়ে গেছে। তুলনামূলকভাবে কালুক বা রিনচেনপং একটু অফবিট। অনেক মানুষ ইয়াকসামেও বেড়াতে যান, স্পেশালি যারা ট্রেক করা পছন্দ করেন, যেহেতু ওখান থেকে গোয়েচেলা, জংরি এই ধরনের বহু বিশ্ববিখ্যাত সমস্ত ট্রেক রুটগুলো ইয়াকসাম থেকে শুরু হয়। ফলে ট্রেকিংয়ের মরশুমে ওখানেও কিন্তু প্রচুর মানুষ ভিড় জমান। আর এখানে যেহেতু ট্যুরিস্টের আনাগোনাটা অলমোস্ট সারা বছর ধরেই ফুটফলটা থাকে, সেই জন্য কিন্তু প্রচুর সংখ্যক তোমরা হোটেল, রিসর্ট এমনকি হোমস্টে পেয়ে যাবে। আমরা এবারের ট্রিপে কিভাবে, কোথায় ছিলাম, কতদিন করেছিলাম সেটা এবার তোমাদের একবার বলে দিই। শিলিগুড়িতে আমরা 1 রাত ছিলাম হোটেল সুন্দরম প্যালেসে। সেটা যাওয়ার দিন। আমাদের 4 জনের জন্য 2টো ডাবল বেড রুম লেগেছিল এবং সমস্ত ট্যাক্স ফ্যাক্স মিলিয়ে আমাদের ভাড়া পড়েছিল 3600 টাকা। কালুকে আমরা ছিলাম 2 রাত। কালুকে আমরা ছিলাম দ্য নেচার স্টেতে। তোমরা কালুকেও থাকতে পারো, আবার তার পাশাপাশি কেউ যদি প্রেফার করো রিনচেনপংয়েও থাকতে পারো। আপার কালুক, মিডল কালুক এবং তার পাশাপাশি রিনচেনপং 3টে জায়গাতেই এখন কিন্তু প্রচুর হোটেল, হোমস্টে, রিসর্ট অপশান প্রচুর। আমাদের এই নেচার স্টেতে খরচ পড়েছিল 8,866 টাকা। আমরা কিন্তু 2 রাত ছিলাম। চলে আসি ইয়াকসামে। ইয়াকসামে একেবারে হার্ট অফ দ্য টাউন, যদিও সেটা খুবই ছোট্ট একটা জায়গা, সেখানেই আমরা ছিলাম হোটেল হিমসাগরে। কালুকের মতোই এখানেও আমাদের স্টেটা ছিল 2 রাতের। আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা 2টো রুম নিয়েছিলাম। আমাদের খরচ হয়েছিল 7,616 টাকা। এবার চলে আসি পেলিংয়ে। পেলিংয়ে হোটেল বাছাটা কিন্তু একটা আর্ট, এটা তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি। কারণ পেলিংয়ে যারাই যান, স্পেশালি শীতকালে বা এই সময়টায়, সারা বছর সবারই একটা প্রধান চাহিদা থাকে যেন হোটেল থেকে খুব ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা যে লোকেশনে হোটেলটা বেছেছিলাম সেটার থেকে কিন্তু দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। এক্ষেত্রে তোমাদের বলবো তোমরা পেলিংয়ে বিভিন্ন বাজেট অনুযায়ী বিভিন্ন জোনে হোটেল পাবে। লোয়ার পেলিংয়ে কিছু হোটেল আছে, মিডল পেলিংয়ে হোটেল আছে এবং অবভিয়াসলি যত তোমরা উপরে থাকবে আপার পেলিংয়ের দিকে তত আরও ভালো ভিউ পাবে। তবে মিডল পেলিং আর আপার পেলিং যদি কাঞ্চনজঙ্ঘা বা পাহাড় দেখাই প্রধান আকর্ষণ হয় তাহলে কিন্তু অবশ্যই প্রেফার করবে। আমরা ছিলাম মিডল আর আপার পেলিংয়ের মাঝামাঝি একটা পয়েন্টে। আমাদের হোটেলটার নাম ছিল হোটেল স্নো ভিউ অন ক্লাউড 9। 2 রাতের জন্য আমাদের 2টো রুম মিলিয়ে খরচ পড়েছিল 7,311 টাকা। আমাদের এবারের ট্যুরে এই যতগুলো স্টের কথা আমরা আলোচনা করলাম, 8 রাত 9 দিনে আমাদের টোটাল শুধু হোটেলে থাকার পেছনে খরচ হয়েছিল 27,393 টাকা। মাথায় রাখতে হবে এই স্টের যে কস্টিংটা তোমাদের বলছি এটা কিন্তু খাওয়ার খরচ ছাড়া। ওয়েস্ট সিকিমে তোমাদের হাতে অপশান যেমন প্রচুর, তেমনি প্রচুর ফ্লেক্সিবল অপশান থাকে। যদি তোমরা হোমস্টেতে থাকো তাহলে সেটা প্যাকেজ সিস্টেমে হয়, অর্থাৎ থাকার সঙ্গে খাওয়াটাও ইনক্লুডেড থাকে এবং সেই খাওয়াটা কিন্তু 4 বেলার, অর্থাৎ লাঞ্চ,
স্ন্যাক্স, ডিনার, পরের দিনের ব্রেকফাস্ট, এইভাবে ধরে প্ল্যানটা হয়। আর যদি তোমরা সেই প্ল্যানটা প্রেফার না করো, আমাদের মতো একেবারে হোটেলে শুধু স্টেটা আলাদা করে করো এবং খাওয়ার জন্য তোমাদের প্ল্যানটা আলাদা থাকে, তাহলে কিন্তু সেই কস্টিংটাও অবশ্যই মাথায় রাখতে হয়। এবার তোমাদের বলবো আমাদের এই 8 রাত 9 দিনের এবারের প্ল্যানে খাওয়া দাওয়ার জন্য কত খরচ হয়েছিল। সেই খরচটা আমাদের কালুকের জন্য, কালুকের হোটেলে আমাদের হয়েছিল 3,937 টাকা, ইয়াকসামের হোটেলের ক্ষেত্রে হয়েছিল সেটা 2700 টাকা, এবং পেলিংয়ে আমাদের খাওয়া দাওয়ার জন্য খরচ হয়েছিল 1689 টাকা। এর পাশাপাশি আমরা যে যে দিনগুলো ট্র্যাভেল করেছি বা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছি, সেখানে আমরা বিভিন্ন সময় বাইরেই খাওয়া দাওয়া করেছি। শিলিগুড়ি যাওয়ার পথে, শিলিগুড়ি থেকে কালুক যাওয়ার পথে, কালুক থেকে যখন আমরা ইয়াকসাম গেছি, ইয়াকসাম থেকে যখন আমরা পেলিং গেছি, এবং একইভাবে ফেরার সময়টাও। এই পুরো জার্নিতে আমাদের খাওয়া দাওয়ার পেছনে শুধু খরচ হয়েছে 4 জনের 14,719 টাকা। ওয়েস্ট সিকিমের এই অংশগুলোয় তোমরা যে জায়গাগুলোই ঘোরো না কেন, সেখানে কিন্তু প্রচুর এই ধরনের ট্যুরিস্ট স্পট পাবে, যেখানে কিন্তু ঢোকার জন্য তোমাদের এন্ট্রি ফি লাগবে। আর একটা মেজর খরচ হচ্ছে, তোমরা যদি নিজেদের গাড়িতে ট্রাভেল করো বা গাড়ি ভাড়াও করো, তাহলেও কিন্তু অনেক ক্ষেত্রে কার পার্কিং দিতে হবে। এর পাশাপাশি ক্যামেরা বা বিভিন্ন ধরনের চার্জেস সেগুলো থাকে, আর টুকটাক অন্যান্য খরচ তো লেগেই থাকে। এই সমস্ত খরচগুলোকে আমরা আমাদের রোড ট্রিপে সবসময় একটা মিসলেনিয়াস অ্যাকাউন্টে ধরে থাকি। এই মিসলেনিয়াস খরচটা আমাদের এবারের 8 রাত 9 দিনের ট্রিপে হয়েছিল 2480 টাকা। ফাইনালি এতক্ষণ ধরে যেটার জন্য তোমরা ওয়েট করে আছো, অর্থাৎ এইভাবে আমাদের মতো প্ল্যানে 8 রাত 9 দিনের তোমরা যদি ওয়েস্ট সিকিম প্ল্যান করতে চাও, তাহলে তোমাদের মোটামুটি কিরম একটা খরচ পড়তে পারে। আমাদের ক্ষেত্রে এই যে খরচগুলো তোমাদের ব্রেকআপ করে এতক্ষণ বললাম, সব কিছু মিলিয়ে আমাদের টোটাল খরচ হয়েছিল এবারে 4 জনের 63,335 টাকা। অর্থাৎ তোমরা যদি এটাকে কনভার্ট করো পার হেড কস্টিং আমাদের কত এসছিল, সেটা মোটামুটি দাঁড়িয়েছে 15,834 টাকা। তোমরা বছরের কোন সময় যাচ্ছ, সেই সময়টা পিক সিজন নাকি খানিকটা অফ সিজন, সেই সময় তোমরা হোটেলে বা স্টের ক্ষেত্রে কতটা ডিসকাউন্ট পাচ্ছ, এই সমস্ত কিছু ফ্যাক্টরের ওপর খরচটার ওঠানামা কিন্তু নির্ভর করে। আরেকটা জিনিসের ওপর অবশ্যই নির্ভর করে, সেটা হচ্ছে তোমার বার্গেনিং স্কিল। তবে মোটামুটি তোমরা যদি সপরিবারে একটা ওয়েস্ট সিকিম প্ল্যান করো, তাহলে খরচটা এরই ধারে কাছে থাকবে, এরকম একটা আইডিয়া করে নিতেই পারো। আমাদের বেড়ানোর অভিজ্ঞতা থেকে যাতে তোমরা লাভবান হও, আমরা যে ভুলগুলো করি সেগুলো থেকে যাতে তোমরা শিক্ষা নিতে পারো, বা আমরা যে জায়গাগুলো থেকে নতুন যে জিনিসগুলো শিখি, যাতে সেই টিপসগুলো তোমরা কাজে লাগাতে পারো, সেই জন্যই আমরা এই রকম একটা সেগমেন্টের ভাবনা ভেবেছি। তার জন্যই তোমাদের সামনে এরকম ট্রাভেল টপিকে নিত্য নতুন বিভিন্ন ট্যুর প্ল্যান, বিভিন্ন বেড়ানোর সাজেশন সেগুলো নিয়ে হাজির হওয়া। এই পর্বটা তোমাদের কেমন লাগলো, কতটা কাজের মনে হলো, অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নাম্বারটায়। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও কিন্তু আমাদের কমেন্টে লিখো, ইউটিউবে লিখো। আর তার পাশাপাশি তোমাদের জন্য আমাদের প্ল্যাটফর্ম তো রয়েছেই, যেখানে আমাদের সমস্ত বন্ধুরা তাদের নিজেদের বেড়ানোর অভিজ্ঞতাগুলো শেয়ার করে। নিজেদের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা জানতে চাইতে পারো, এমনকি কোনো ছবি, কোনো ভিডিও, সেগুলোও যদি শেয়ার করতে চাও বন্ধুদের সঙ্গে, তার জন্য রয়েছে আমাদের ফেসবুকের গ্রুপ রেকর্ডিং মোড ট্রাভেলগ। যারা এই চ্যানেলে এই ভিডিওটা পুরোটা দেখলে, অথবা এই চ্যানেলে একদম নতুন, আমাদের কন্টেন্ট সবে দেখা শুরু করেছো, তাহলে একটা ভালো হ্যাবিট তৈরি করো। চ্যানেলটাকে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে ওখানে একবার ক্লিক করে দাও, তাহলে এই রকম বিভিন্ন কাজের ভিডিও এবং আমাদের বেড়ানোর সব ট্রাভেল ব্লগ তোমার কাছে পৌঁছে যাবে। আর তার জন্য তোমায় আর একটা ছোট্ট কাজ করতে হবে। সাবস্ক্রাইব বাটনটার পাশেই একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অল নোটিফিকেশান এনেবল করে দিও, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমার ডিভাইসে একটা নোটিফিকেশান চলে যায়। আমরা কিন্তু বেড়ানোর পাশাপাশি, ট্রাভেল ভ্লগ বানাবার পাশাপাশি বিভিন্ন ধরনের আপডেটস, রিয়েল টাইমে আমরা কোথায় আছি, কি করছি, ছবি, গল্প, লাইন, বিভিন্ন কিছু, সব কিছু আমরা পোস্ট করি আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোয়। তার জন্য তোমাদের কি করতে হবে, রেকর্ডিং মোডকে ফলো করে নিতে হবে ইনস্টাগ্রাম আর ফেসবুকে। আজকের গল্প এই পর্যন্তই থাক। আবার পরে নতুন কোনো জার্নি, নতুন কোনো গল্প, নতুন কোনো প্ল্যান নিয়ে, নতুন কোনো ট্রাভেল টপিকে ফিরে আসবো। দেখা হবে আবার তোমাদের সঙ্গে। সবাই ভালো থেকো, প্রচুর বেড়াও।